সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো হার্টের ব্লক, রক্তনালীর ব্লক এবং তার সমাধান নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য চিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথেই রয়েছেন ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি, সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবার জন্য। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কেমন আছেন? ভালো আছি এবং এটিএন দর্শকদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, প্রথমে যেটা জানতে চাইবো, আমরা বলছি যে রক্তনালীর ব্লক, কখনো বলছি হার্টের ব্লক, এই ব্লকটা আসলে কি? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। যে হার্টে আমরা জানি যে হার্ট একটা স্ট্রাকচার এবং তার শরীরের তার যে কার্যক্রম পরিচালনার জন্য দুইটি সিস্টেম কাজ করে তার উপরে। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম, আরেকটা হচ্ছে যেমন বাড়িতে পানির লাইন যেমন থাকে এরকম আপনার রক্তনালী থাকে, যার মাধ্যমে হচ্ছে রক্ত এবং অক্সিজেন সরবরাহ করে থাকে। আপনি যদি দেখেন খুব সুন্দর হার্টের সিস্টেমটা, যে হার্টে পাওয়ার হাউস আছে, মানে ইলেকট্রিক তৈরির একটা স্টেশন আছে যাকে আমরা বলি অ্যাসেনোড। তৈরি হওয়ার পর সেই ইলেকট্রিক ইয়েগুলো বিদ্যুৎ যে ট্রান্সমিশন হবে, ট্রান্সমিশনের জন্য যে সিস্টেমটা তাকে আমরা এবি নোড বলি, আর হচ্ছে রাইট বান্ডেল লেফট বান্ডেল আমরা বলি। তাহলে হার্টের যে ইলেকট্রিক্যাল সিস্টেম সেটা অ্যাসেনোড এবং এবি নোড বান্ডেল অফ হিজ এর মাধ্যমে হার্টের ভিতরে ইলেকট্রিক্যাল সিস্টেমের ট্রান্সমিশন হয়। এবং এই ট্রান্সমিশনে উৎপাদন কেন্দ্র সমস্যা হতে পারে। এসএ নোডে ব্লক হয়, আমরা বলি এসএ অ্যারেস্ট, এসএ ব্লক, এক্সিট ব্লক, এই ধরনের শব্দ। হঠাৎ করে দেখবেন ব্ল্যাক আউট হয়ে অজ্ঞান হয়ে যেতে পারে যদি এরকম হয়। আবার ট্রান্সমিশনও কিন্তু সমস্যা, যেমন ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক বলি, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, থার্ড ডিগ্রি হার্ট ব্লক। আবার আমরা বলি রাইট বান্ডেল মাস ব্লক, লেফট বান্ডেল মাস ব্লক। তাহলে এই ধরনের কিন্তু ট্রান্সমিশনের ভিতরে ব্লক হয়। ট্রান্সমিশনের ব্লকের ক্ষেত্রে অনেক সময় হার্ট রেট কমে যায়, যেমন থার্ড ডিগ্রি হার্ট ব্লক অথবা সেকেন্ড ডিগ্রি যদি হাই গ্রেডের হয় তখন থেকে হার্ট রেটগুলো কমে যায়। হার্ট রেট যখন কমে যায় তখনই দেখা যায় হঠাৎ করে ব্ল্যাক আউট, হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে, দুর্বল লাগতে পারে শরীর, যদি পারসিস্টেন্টলি হার্ট রেট যদি কম থাকে, ঠিকমতো কাজ করতে পারবে না। তাহলে এইটা হচ্ছে ইলেকট্রিক সিস্টেমে যে ব্লকটা। আবার আমরা যদি দেখি পানির লাইনের কথা যেটা বললাম, যে হার্টের রক্তনালী, দুইটা রক্তনালী থাকে। কারণ হার্টে যখন ইলেকট্রিক সিস্টেমটা কাজ করে তখন হার্টকে তো পাম্প করতে হবে, পাম্প করে ব্লাডগুলোকে পাঠাইতে হবে শরীরের বিভিন্ন অংশে। তাহলে হার্টকে যে কাজ করবে, কাজের জন্য তার পুষ্টি লাগবে, অক্সিজেন লাগবে, সেটা সরবরাহ করছে রক্তনালীর মাধ্যমে। দুইটি রক্তনালী থাকে, একটা ডান দিকে আর একটা বাম দিকে। বাম দিকে রক্তনালী আবার দুটি ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে এলইডি আর একটাকে আমরা বলি এলসিএক্স। এই রক্তনালী রক্ত সরবরাহ করে থাকে। যদি এখানে ব্লক হয়, যেমন যারা ধূমপান করেন, যাদের হচ্ছে ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, কোলেস্টেরল মাত্রা যদি বেশি থাকে, অথবা প্রিমিয়ার হিস্ট্রি যদি থাকে হার্ট ব্লকের, তাহলে তাদের ক্ষেত্রে দেখা যায় হার্টের রক্তনালীতে রক্ত কোলেস্টেরল জমে প্ল্যাক তৈরি হয়ে ব্লক তৈরি হয়। সেই ব্লক যদি তৈরি হয় তখন দেখা যাবে রক্ত চলাচল স্বাভাবিক হচ্ছে না, যাকে আমরা বলি রক্তনালীতে ব্লক। এবং রক্তনালীতে ব্লকেরই বহিঃপ্রকাশ হয় হার্ট অ্যাটাক। আপনারা দেখবেন যে অনেক পেশেন্টই হঠাৎ করে বুকে ব্যথা হয়ে হঠাৎ করে মৃত্যুবরণ করতে পারে, আবার অনেকে এই ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা নিচ্ছেন, যেটাকে আমরা হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ আমরা বলে থাকি। খুব সুন্দর করে স্যার বুঝিয়ে বললেন। জানতে চাইবো, কাদের আসলে এই হার্টের ব্লক হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, কোনো রিস্ক ফ্যাক্টর রয়েছে কিনা? হ্যাঁ, যেমন হার্টের ব্লক বলতে সাধারণ জনগণ, সাধারণ মানুষ যেটা বোঝে যে হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ, বা যার বহিঃপ্রকাশ হচ্ছে হার্ট অ্যাটাকের মাধ্যমে। অ্যানজিওগ্রাম করার পর আমরা দেখি যে হার্টের রক্তনালীতে ব্লক থাকে। রোগীরা যেমন জিজ্ঞাসা কত পার্সেন্ট ব্লক, কয়টা ব্লক। তাহলে এই ব্লকটা যদি আমরা বিবেচনা করি যে এই ব্লকগুলো কেন হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা উচ্চ রক্তচাপ, ধূমপান, তারপর হচ্ছে আমরা বললাম ডায়াবেটিসের কারণে, রক্তে কোলেস্টেরল মাত্রা যদি বেশি থাকে, যেমন ট্রান্সফ্যাট আমরা বলি, ট্রান্সফ্যাট অথবা স্যাচুরেটেড ফ্যাট যদি খাবারে বেশি আমরা খাই, সেই ক্ষেত্রে আমাদের এই ধরনের ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। এবং আবার ফ্যামিলি হিস্ট্রি যদি আমরা দেখি, বলা হচ্ছে যে মেইলের ক্ষেত্রে যদি তার বাবা অথবা বড় ভাই যার বয়স হচ্ছে 55 ইয়ার্সের নিচে যদি তাদের হার্টের কোনো রোগ ব্লক থাকে, তাহলে কিন্তু তার নেক্সট জেনারেশনের ভিতরে হার্ট ব্লক হওয়ার একটা রিস্ক থাকে। মা অথবা বড় বোন তার বয়স যদি 65-এর নিচে যদি হার্টের ধরনের ব্লক যদি থাকে, তাহলে বোনের না তার বোন অথবা তার মেয়ের হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে দেখা যাচ্ছে ফ্যামিলি হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট। এর পাশাপাশি বলা হচ্ছে যে আপনার যে এয়ার পলিউশন, যেটাকে এয়ার পলিউশনকে দায়ী করা হচ্ছে এখন, প্রোটিন সি, প্রোটিন এস ডিফিসিয়েন্সি, হোমোসিস্টিন লেভেল যদি বেড়ে যায়, তারপর যারা ঠিকমতো ঘুমাচ্ছেন না, তারপর দুশ্চিন্তা বেশি করেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্যার, খুব সুন্দর বলেছেন। আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি মোহাম্মদ সুমন ভোলা জেলা থেকে বলছি। জি বলুন। হ্যাঁ, আমি বলছি আমার দীর্ঘদিন হঠাৎ করে হ্যাঁ মাথা ঘুরায় আর হঠাৎ করে চোখ জনি জনি দেখা যায়। আচ্ছা, কি জানতে চাচ্ছেন স্যারের কাছে? আর অনেক সময় উক আসে, মানে এটা তো ব্লাডের। হ্যাঁ, আচ্ছা আমি চাচ্ছিলাম এটা কি জন্য হতে পারে। যেমন মাথা ঘোরানোর কথা বলছেন উনি, তা আপনার বয়স কত, বা ডায়াবেটিস, প্রেশার 30 বছর। বা ডায়াবেটিস, প্রেশার, অন্য কোনো সমস্যা নেই না? থাকার ঠিক আছে। প্রেশার আছে, জি স্যার প্রেশার আছে, কিন্তু আমার এমনি ডায়াবেটিস নাই। আমি এই যে ঢাকাতে ডাক্তার দেখাইছিলাম আপনার মিরপুরে আলোক হেলথ কেয়ারে। প্রেশার কি হাই প্রেশার? বলছে ব্লাডে চর্বি। যাক, রক্তের কোলেস্টেরলের মাত্রা বেশি, তার সাথে হলো উচ্চ রক্তচাপ। তো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রেও যেমন আপনার মাথা ঘোরানো যে সমস্যার কথা বলছেন, এটা হইতেই পারে। যেমন উচ্চ রক্তচাপ, যদি ব্লাড প্রেশার যদি বেশি থাকে, অথবা ব্লাড প্রেশার কমে গেল, তারপর ব্লাড প্রেশার যে ওষুধগুলো খান, সেই ওষুধের কারণে অনেক সময় হঠাৎ করে কিন্তু মাথা ঘুরিতে পারে, যেটা আমরা বলি অনেক সময় পোস্টাল হাইপোটেনশন আমরা বলি। তারপর ব্লাডে যদি কোলেস্টেরল লেভেল বেশি থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে এই কোলেস্টেরল, যেমন ক্যারোটিড আর্টারি যেটাকে আমরা বলি, ঘাড়ে যে রক্তনালী থাকে, সেই রক্তনালীতে কিন্তু কোলেস্টেরল জমে ক্যারোটিড আর্টারিতে ব্লক হয়, যাকে আমরা বলি যে যেটা হচ্ছে ক্যারোটিড আর্টারিতে ব্লক, যার ফলে হচ্ছে কি অনেক সময় ব্রেনের রক্ত চলাচল কমে যেতে পারে হঠাৎ করে। ঠিক তখনও হঠাৎ করে এরকম মানে মাথা ঘোরানো এই ধরনের সমস্যা কিন্তু হইতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে মাথা ঘোরানোর জন্য বেসিক্যালি দুইটা জিনিস দায়ী। একটা হচ্ছে ব্রেনের রক্ত চলাচল বা ব্রেনের ইলেকট্রিক সার্কিটে কোনো সমস্যা, অথবা হার্টের, যদি আপনার দেখা যাচ্ছে হার্টের ইলেকট্রিক সিস্টেমে কোনো সমস্যা হলে, অথবা ব্লাড প্রেশারে যদি ওঠানামা করে, সেই ক্ষেত্রেও কিন্তু মাথা ঘুরিতে পারে। সুন্দর বলেছেন স্যার। আমাদের সঙ্গে দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি আন্টি, বলুন। আমি স্যারের এই প্রথম আপনাদের অনুষ্ঠানটা দেখতেছি, ভালো লাগতেছে। জি ধন্যবাদ। আমি স্যারের সাথে একটা কথা বলবো। জি স্যার, আপনাকে আমার শুনতে 20 পাচ্ছি। বছর আগ থেকে, আমার বয়স 58 বছর, 20 বছর পূর্ব থেকে প্রচন্ড মাথা ব্যথা করে, সমস্ত মাথা ব্যথা করে। কিন্তু ওই মাথা ব্যথা থাকাকালীন ঘুম আসবে না, কিছু খেতে পারবো না, নামাজ তখন চেয়ারে বসতে হয়, আমি রুকু সিজদা যেতে পারি না। তত সময় মাথা ব্যথা না কমে, তবে দুইটা না পাই এক্সট্রা যদি একবারে খাই, আধা ঘন্টার ভিতরে সেরে যায়। এরকম 20 বছর খাচ্ছি। স্যারের কাছে প্রশ্ন হচ্ছে যে কি ওষুধ খালি সমাধান বা স্থায়ী একটা চিকিৎসা পাওয়া যাবে, স্যার যদি বলতেন দয়া করে। হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখন এটা দীর্ঘমেয়াদী একটা মাথা ব্যথা। এই মাথা ব্যথার সময় উনি স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না। তো এটা আমরা যেটা বলি মাইগ্রেন হেডেক, যেটা বলি সাধারণত এই ধরনের হেডেকেই এই প্রবলেমগুলো হয়। তো এর জন্য হচ্ছে একজন ভালো নিউরোলজিস্টের সাথে কনসাল্ট করে তার উপদেশ অনুযায়ী চিকিৎসা নেওয়াটাই ভালো। তো আমরা যেটা বলবো যে দীর্ঘমেয়াদী মাথা ব্যথা যদি থাকে, একজন ডাক্তার দেখানো উচিত। অনেক সময় ব্রেনের বিভিন্ন টেস্ট করেন ওনারা, অনেক সময় এমআরআই করে, ব্রেনের রক্তনালীতে অনেক সময় ব্লক থাকে, এগুলোর কারণেও কিন্তু এই ধরনের দীর্ঘমেয়াদী হেডেক হয়। বা ব্রেনেও বিভিন্ন ধরনের আর্টেরিয়াস ম্যালফরমেশন এই ধরনের থাকতে পারে। সেটা হচ্ছে নিউরোলজিস্টের সাথে আলাপ করে, একটা পরীক্ষা নিরীক্ষা করে সঠিকভাবে রোগ নির্ণয় করে ওষুধ খেলে আশা করা যায় ভালো থাকবে। স্যার, আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম ম্যাডাম সালাম। এবং স্যার, আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? জি জি, আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো আছি। আপনার প্রশ্নটি বলুন। আচ্ছা, আমি ও রিং করাইছি গত ফেব্রুয়ারি 12 তারিখে একটা এবং মার্চের 4 তারিখে একটা সিএমইতে। জি তো আমার একটু সমস্যা দেখা দেয়, মাঝে মধ্যে বুকে পেন করে, হ্যাঁ, জি এবং ওই যে উঠা বসা করলে শ্বাসকষ্ট হয়। আবার ওই সিএমএস আমাকে ইয়ে করলো যে আপনি দুইটা টেস্ট করান, ইকো করাইলাম এবং ইসিজি করাইলাম। তো ইনশাল্লাহ এতে কোনো প্রবলেম নাই, সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু আমার কেন বুকে পেন করে এবং শ্বাসকষ্ট হয় কেন, একটু প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখন ইসিজি এবং ইকো, রিং অ্যাঞ্জিওগ্রাম এবং স্ট্যান্ডিংয়ের পরে নর্মাল আছে। তো নর্মাল থাকার পরও শ্বাসকষ্ট যেমন এখানে দুইটা কারণে হয়। অনেক সময় হচ্ছে কি আমরা রিং লাগানোর পর
মানে টিকা গ্যালোর নামে একটা ওষুধ আমরা প্রয়োগ করি, ওই ওষুধের কারণে অনেক সময় শ্বাসকষ্ট একটা। আরেকটা হচ্ছে যে অনেক সময় ডায়াস্টোলিক ডিসফাংশন বা যেটাকে বলে হার্ট উইথ প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশন, এই ধরনের একটা সমস্যা হয়। সেটা বোঝার জন্য প্রো-বিএনপি টেস্ট করে তখন বোঝা যায়। যদি প্রো-বিএনপি লেভেল বেশি থাকে তখন ওইভাবে ওষুধ সেট করে দিলে শ্বাসকষ্ট কমে যাবে। এছাড়াও শ্বাসকষ্টের আরও কিছু কারণ থাকতে পারে, যেমন রক্তশূন্যতা থাকলে শ্বাসকষ্ট হতে পারে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে কিন্তু শ্বাসকষ্ট থাকতে পারে, অন্য কোনো কারণ আছে কিনা সেটাও বিবেচনায় আনা উচিত। তারপর বুকে ব্যথা, রিং লাগানোর পরেও যে বুকে ব্যথা থাকে অনেক সময়, সেটা হলো যে অন্য কোনো ব্লক যদি থাকে, যেমন একটাতে রিং লাগানো হয়েছে যেটা বেশি ছিল 70% বা তার বেশি, কিন্তু অন্যান্য যে ব্লকগুলো থাকে অনেক সময় সেই ব্লকের উপর স্পাজমের কারণে অনেক সময় বা ব্যথা হইতে পারে। তারপর হচ্ছে মাংসপেশি যদি ঠিক থাকে ওয়াল, যেমন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকলেও কিন্তু অনেক সময় ব্যথা থাকে। আবার নন স্পেসিফিক অনেক চেস্ট পেন হয়, যেমন রিফ্লাক্স ইসোফেজাইটিসের জন্য হতে পারে। তো এটা আসলে ভালোভাবে ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে যে কী কারণে ব্যথা হয় সেই অনুযায়ী ওষুধ সেবন করলে আশা করা যায় যে ভালো থাকা যাবে। খুব সুন্দর অ্যান্সার দিয়েছেন স্যার। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবেন। দর্শক, টিভির ভলিউমটা একটু কমিয়ে নেন প্লিজ। আমি মিরাজুল ইসলাম বলছিলাম ফরিদপুর থেকে। জি জি বলুন। আমার যে হাতে হচ্ছে, আমি 3-4 মাস আগে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে দেখাইছি ডক্টর মিন নেসারউদ্দিন স্যারে। জি বলুন, কি সমস্যা ছিল? এনজিওগ্রাম করাইছি, তো আমার হার্টে যে ব্লক ধরা পড়ছে 4টার কথা বলছে। একটা 90%, একটা 95%, একটা 70%, একটা 30%। তো এখানে এই অবস্থায় এখন আমি কি মেডিসিনে কি এগুলো যাবে, না আমার কোনো রকম সার্জারি করতে হবে বা রিং করাতে হবে? হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যেমন যেহেতু 30% আছে সেই ক্ষেত্রে কিছু করার প্রয়োজন নাই, কিন্তু যেগুলো 70%-এর উপরে আছে 3টা ব্লক, সেই ব্লকগুলোর জন্য অবশ্যই চিকিৎসা নেওয়া প্রয়োজন। কারণ হচ্ছে আপনার ওষুধ খেলে এত বেশি পরিমাণে ব্লক থাকলে সেই ব্যথা পুরোপুরি না কমার সম্ভাবনা কম, হাঁটলে শ্বাসকষ্ট হবে, ঠিকমতো কাজ করা যাবে না। সেই ক্ষেত্রে অবশ্যই এগুলো ফিক্সড করতে হবে। এবং এই 3টা ব্লক ফিক্স করার জন্য যেমন যদি এগুলো অ্যাক্সেসিবল হয়, যেমন স্ট্যান্ড লাগানোর মতো যদি মানে ঠিকমতো যদি থাকে প্লেসটা, সেক্ষেত্রে রিং লাগানোর চিকিৎসা করানো যায়, 3টা স্ট্যান্ড করে চিকিৎসা করা যায়। আর যদি স্ট্যান্ড লাগানোর মতো পজিশন না থাকে বা অনেক আঁকা বাঁকা রক্তনালী থাকে, রক্তনালীতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে, সেই ধরনের ক্ষেত্রে অনেক সময় বাইপাসের জন্য আমরা বলে থাকি। তো যেহেতু স্ট্যান্টিং করা খুব ইজি একটা প্রসেস এবং রোগীকে অজ্ঞান করা প্রয়োজন হয় না, খুব শর্ট টাইমের ভিতরে আবার কাজে কর্মে ফিরে যায়, সেই ক্ষেত্রে যদি স্ট্যান্ড লাগানোর মতো অবস্থা থাকে সেই ক্ষেত্রে স্ট্যান্টিং করে চিকিৎসা করে নেওয়াটাই ভালো। খুব সুন্দর বলেছেন স্যার। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি যশোর থেকে বলছি। জি বলুন। আমি একজন অস্টিওআর্থ্রাইটিসের রোগী। জি। এর ভিতরে কোলন ক্যান্সার হয়েছিল, অপারেশনও করেছি, আচ্ছা। এখন স্বাভাবিক, কিন্তু বাম পা ফুলতে আছে 3 মাস 3.5 মাস যাবত ফুলতেছে, কিন্তু খোলা কমাচ্ছে না, শুধু বাম পায়ের পাতা থেকে এই 1 বিঘের মতো উপর পর্যন্ত ফুলে যাচ্ছে, হাঁটতে পারি না। শুধুমাত্র ট্যাবলেটটা দিন 2টা খাইলে একটু কমাই, তাছাড়া কমাচ্ছে না। বাতের জন্য ওষুধ চলছে, আচ্ছা। বাতের ওষুধ চলছে সারাদিন, দিন 2টা, পলিসন সপ্তাহে 2টা, মেথোডেক্সটেট সপ্তাহে 1টা, আর প্রেডনিসোলন খাচ্ছি 5 mg, দিনে 1টাও খাচ্ছি, 2টাও খাচ্ছি। এই আছে আমার সর্বোচ্চ ওষুধ চলছে। আর অপারেশনের কারণে রেকটাম কাটিছে, যার কারণে আম পড়ছে, যার কারণে শুধু আমের ওষুধ খাচ্ছি। এই আছে আমার পুরো ট্রিটমেন্ট চলছে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার যে হাঁটু, কি করণীয় আমার এই পা ফোলা কমানোর জন্য আর কি? ধন্যবাদ।
আপনার প্রশ্নের জন্য আপনার যে কমপ্লিকেটেড সিচুয়েশন, মানে আপনার এখানে মেথোট্রেক্সেট, সালফারসেলাজিন, স্টেরয়েড 3টে ওষুধ খাওয়ার পরও ব্যথা কমছে না, আপনাকে অবশ্যই একজন রিমাটোলজিস্ট, ভালো একজন রিমাটোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত এবং ওষুধগুলো রিঅ্যাডজাস্টমেন্ট প্রয়োজন। দীর্ঘমেয়াদী প্রেডনিসোলন খাওয়া ঠিক হবে না। সেই ক্ষেত্রে যে ডিজিজ মডিফাইং ড্রাগ, যদি অস্টিও আর্থ্রাইটিস হয় সেখানে ডিজিজ মডিফাইং ড্রাগের প্রয়োজন নেই। ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের ক্ষেত্রে শুধুমাত্র ডিজিজ মডিফাইং ড্রাগের প্রয়োজন। সুতরাং এর ডায়াগনোসিসও ঠিক নেই। ডায়াগনোসিস ঠিক করার দরকার প্রথমত, যে আসলে কি এটা অস্টিও আর্থ্রাইটিস না এটা রিমাটয়েড আর্থ্রাইটিস অথবা সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, এই তিনটার কোনটা সেটা দেখা উচিত প্রথমত। সেটার জন্য একজন ভালো রিমাটোলজিস্টের সাথে আলোচনা করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ সঠিকভাবে নির্ণয় করে ওষুধ খেলে ইনশাল্লাহ আপনার এই হাঁটু ভালো হয়ে যাবে। খুব সুন্দর বলেছেন স্যার। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। খুব সুন্দর বলেছেন স্যার। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। দর্শক প্লিজ টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবেন। খুব সুন্দর বলেছেন স্যার। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে। দর্শক অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবার জন্য। স্যার, আমরা কথা বলছিলাম হার্টের ব্লক নিয়ে। এবার জানতে চাইবো আসলে কি ধরনের লক্ষণ কিংবা উপসর্গ নিয়ে রোগীরা প্রথমে আপনাদের কাছে আসে? হার্টের ব্লকের, আমরা যদি ইলেকট্রিক্যাল ব্লকের কথা বলি, সেই রোগীগুলো আসে যে হঠাৎ করে কিছু কিছু রোগী অজ্ঞান হয়ে যায়, যেটা স্ট্রোকেজম সিনড্রোম আমরা বলি, হতে পারে। আবার কিছু পেশেন্ট আছে যে তার আগে উনি স্বাভাবিক কাজকর্ম করতে পারতেন, এখন পারেন না, দুর্বল লাগে, মাথা ঘুরায়, মাথা ঘুরে অনেক সময় পড়েও যেতে পারেন। তারপরে হার্ট রেটটা কম পাওয়া যাচ্ছে, যেটা স্বাভাবিক হার্ট রেট 60 to 90 থাকার কথা, হার্ট রেট কমে যেতে পারে। তো এই ধরনের সমস্যা নিয়ে আসেন। তো ডায়াগনোসিস আমরা কীভাবে করি? ইসিজি, আর হচ্ছে অনেক সময় যদি ইন্টারমিডিয়েট হয় যেটা ইসিজিতে বোঝা না যায়, সেক্ষেত্রে আমরা হল্টার মনিটরিং করি। ওই যে 24 ঘন্টার আপনার ইসিজি রেকর্ডিং করা হয় কম্পিউটার চিপসের মাধ্যমে, দেখা যায় এটি রেকর্ড করে আমরা পরে অ্যানালাইসিস করে দেখি যে তার কোনো ইলেকট্রিক্যাল ব্লক আছে কিনা। এবং ইলেকট্রিক্যাল ব্লক যদি থাকে সেক্ষেত্রে পেসমেকার লাগানোর প্রয়োজন হয় অনেক সময়, বা কখনো কখনো দেখা যায় কিছু ওষুধের জন্য এই ধরনের হার্ট রেট কমে যেতে পারে, সেই ওষুধগুলো আমরা উড্ড করে ফেলি। অনেক সময় থাইরয়েড ফাংশন ডিস্টার্ব হলে, হাইপোথাইরয়েড হলেও হার্ট রেট কমে যেতে পারে। তো যদি কোনো রিভার্সিবল কজ থাকে সেটা খুঁজে ট্রিটমেন্ট করতে হবে। আর যদি রিভার্সিবল কজ না থাকে, পারসিস্টেন্টলি তার এই ধরনের সিমটম থাকে, রেট যদি কম থাকে, সেক্ষেত্রে আমরা পেসমেকারের কথা বলি। আর যদি হার্টের রক্তনালী ব্লকের কথা বলি, আমরা প্রথমতই আমরা কি বলি, হার্টের রক্তনালী ব্লক থাকলে যে প্রথমেই আমরা লাইফস্টাইল মডিফিকেশনের জন্য বলি যে অবশ্যই জীবনযাত্রায় কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে। ধূমপান করলে ধূমপান বন্ধ করতে হবে, অ্যালকোহল অ্যাভয়েড করার জন্য আমরা বলি। তারপর খাবারের ক্ষেত্রে আমরা হার্ট হেলদি খাবারের কথা বলি, যেমন যে সমস্ত খাবারে স্যাচুরেটেড ফ্যাট থাকে, ট্রান্স ফ্যাট থাকে, সেই খাবারগুলো অ্যাভয়েড করার জন্য বলি আমরা। যেমন কমন কিছু খাবার যেগুলির ভিতরে ট্রান্স ফ্যাট বেশি থাকে, যেমন বেকারি জাতীয় যে সমস্ত খাবারগুলো, ফাস্টফুড, ফ্রাইড যেগুলো খাবার, যেমন ইভেন ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড চিকেন, যে মানে ভাজা হয় যে তেলে, এই তেলটা বারবার গরম করার জন্য তেলটাকে ট্রান্সফ্যাটে কনভার্টেড হয়, এবং এই ট্রান্সফ্যাট অ্যাভয়েড করতে হবে সবার আগে। তারপর হচ্ছে কিছু কিছু প্রাণীর যে চর্বিগুলো থাকে, যেমন গরুর মাংসের সাথে যে চর্বিটা থাকে, বা খাসির মাংসের সাথে যে চর্বি থাকে, অর্থাৎ ফার্মের মুরগিতে যে চর্বিটা থাকে, এই চর্বিটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। এবং এই ফ্যাটে খারাপ ধরনের কোলেস্ট্রল, যেটাকে আমরা বলি এলডিএল কোলেস্ট্রল, এলডিএল কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে। এই জন্য আমরা এই যেগুলো স্যাচুরেটেড ফ্যাট কন্টেনিং কোলেস্ট্রল থাকে, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। নেক্সট আমরা বলি যে শাক সবজি বেশি খাওয়ার জন্য ফল বেশি খেতে বলি। তারপরে কায়িক পরিশ্রম এবং প্রতিদিন 30 মিনিট করে হাঁটার জন্য আমরা বলে থাকি। তার পাশাপাশি হচ্ছে যেমন উচ্চ রক্তচাপ থাকলে নিয়ন্ত্রণ করতে হবে, ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণ করতে হবে, তা রক্তে কোলেস্টেরলের মাত্রা যদি বেশি থাকে সেটা কমাইতে হবে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেমন সুগার, যেটা মানে সুগারটা অ্যাভয়েড করা উচিত, মানে মিষ্টি জাতীয় খাবার। কারণ হচ্ছে এই সুগার কনভার্টেড হয় ট্রাইগ্লিসারাইড, এবং ট্রাইগ্লিসারাইডও কিন্তু হার্টের রক্তনালী ব্লকের জন্য দায়ী। সুতরাং সুগারও অ্যাভয়েড করতে হবে। এর মাধ্যমে মোটামুটি আমরা যে হার্টের রক্তনালী, আরেকটা হচ্ছে রক্তনালীর যে ব্লক থাকে, ব্লকের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা অ্যানজিওগ্রাম করে ব্লকটার পরিমাণটা নির্ণয় করা প্রয়োজন, যে কয়টা ব্লক আছে, কি পরিমাণ ব্লক, পার্সেন্টেজ কীরকম। যদি মেন রক্তনালীতে 50% বা তার বেশি থাকে, আর হচ্ছে অন্যান্য রক্তনালীতে 70% বা তার বেশি থাকলে সেই ব্লক ফিক্সড করা প্রয়োজন। সেই ফিক্সডের জন্য আমরা কি করি, অনেক সময় স্ট্যান্ডিং করা হয়, কখনো কখনো স্ট্যান্ডিং করা না গেলে সেখানে বাইপাসের জন্য আমরা বলে থাকি। স্যার, খুব সুন্দর বলেছেন। আমাদের সঙ্গে এক দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
জি, ওয়ালাইকুম সালাম। পরিচয় দিয়ে প্রশ্নটি একটু বলুন। আগে কথা বললাম যে অস্টিওআর্থ্রাইটিসের ব্যাপারে। জি, জি। আমি যশোর থেকে বলছি। জি, বলুন। আমার অস্টিওআর্থ্রাইটিস ইন্ডিয়া পিজি হসপিটাল থেকেও সাজেস্ট করছে অস্টিওআর্থ্রাইটিস, বঙ্গ হসপিটালেও সেটাই বলছে, বাংলাদেশে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওখানে বলছে অস্টিওআর্থ্রাইটিস। আচ্ছা। হ্যাঁ, ধন্যবাদ। বলছেন তো যে ওষুধগুলো চেঞ্জ করতে, এখন চেঞ্জ করে অন্য কোনো ওষুধ খেতে হবে কিনা হ্যাঁ, এই জন্য। যদি অস্টিওআর্থ্রাইটিস হয় সেই ক্ষেত্রে আপনার মেথোট্রেক্সেট, সালবাসালাজিন এবং প্রেডনিসোলিনের কোনো রোল নাই। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আবার আপনার ডাক্তারের সাথে আলোচনা করুন। আলোচনা করে এখানে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের জন্য আমরা জয়েন্টের হেলদির জন্য আমরা কিছু যেমন হচ্ছে কন্ড্রোইটিন সালফেট জাতীয় ধরনের ওষুধ প্রয়োগ করা হয়। আর একটা হচ্ছে আপনার অনেক সময় যেটা কোলাজেন 2 এই ড্রাগগুলো। আর পেইনের জন্য সিম্পলি যেমন ট্রামাডল অথবা প্যারাসিটামল জাতীয় ওষুধ এগুলো ব্যবহার করতে হবে। আর যদি জয়েন্টের ভিতরে পানি জমে যায় এবং জয়েন্ট যদি সোয়েলিং থাকে সেই ক্ষেত্রে কমানোর জন্য অনেক সময় জয়েন্ট থেকে ফ্লুইড বের করে ওখানে অনেক সময় স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হতে পারে। তো এই ট্রিটমেন্টের জন্য অবশ্যই আপনাকে আবার প্রয়োজনে আপনার ডাক্তারের সাথে আলাপ করে চিকিৎসা নেন এবং কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। যেমন একটা হচ্ছে ওজন কমাইতে হবে, ধূমপান করলে ধূমপান বন্ধ করতে হবে। তাহলে হচ্ছে কি আপনার হাঁটুর রেস্ট প্রয়োজন। ইনিশিয়ালি যখন হাঁটুটা ফুলে যায়, ফুটে গেলে তেমন হাঁটুর কিন্তু কাজ করা বন্ধ রাখতে হবে, মানে রেস্ট প্রয়োজন হচ্ছে। তারপর হাঁটু ভাঁজ করা যাবে না। তারপর হাঁটু কিভাবে রাখতে হবে, কতগুলো নিয়মকানুন আছে হাঁটুর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে রেস্ট প্রয়োজন হাঁটুর। তো এই নিয়মকানুনগুলো মানতে হবে, প্লাস ওষুধগুলো আবার একটু রিঅ্যারেঞ্জমেন্ট করলে আশা করা যায় আপনার হাঁটু ফুলাটা কমে যাবে। খুব সুন্দর বলেছেন স্যার। আমাদের সঙ্গে দর্শক রয়েছেন, ফোনটি নিচ্ছি। সরি, লাইনটি কেটে গিয়েছে। স্যার, এই পর্যায়ে জানতে চাইবো যে হার্টের ব্লক ও ডায়াগনোসিস হয়ে গেল, কি ধরনের চিকিৎসা আপনারা করছেন? যেমন হার্টের যেমন রক্তনালীতে যদি ব্লক থাকে, দেখবেন আমরা কতগুলো ওষুধ দিয়ে থাকি। একেবারে কমন কিছু ওষুধ অ্যান্টি ইসকেমিক ড্রাগ আমাদের দিতে হয় যে বুকে ব্যথাটা কমানোর জন্য। আবার আমার হার্টের যে ব্লক থাকলে কি হয়, সমস্যাটা ব্লকের উপরে হঠাৎ করে ব্লকটা কিন্তু ফেটে যেতে পারে। যেমন ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে যাওয়া, হঠাৎ করে টেনশনের জন্য, অস্থিরতার জন্য, হঠাৎ উত্তেজিত হয়ে গেলে, ঠিকমতো ঘুম না হলে প্ল্যাকটা ফেটে যায়। তার প্ল্যাকটা যদি ফেটে যায় ওখানে রক্ত জমাট বেঁধে যায়। রক্ত যাতে জমাট বাঁধতে না পারে তার জন্য আমরা কিছু ওষুধ প্রয়োগ করি। যেমন বলা হয় যে ব্লাড থিনার বলে অনেক কিছু, রোগীরা বলে যে রক্ত পাতলা হওয়ার ওষুধ। রক্ত পাতলা হওয়ার জন্য আমরা কিছু ওষুধ দিয়ে থাকি। তারপর হচ্ছে বিটা ব্লকার জাতীয় ওষুধ, এসি ইনহিবিটর, তারপরে স্ট্যাটিন জাতীয় কিছু ওষুধ দিয়ে আমরা যাতে রক্তনালীর প্ল্যাকটা যাতে বড় হইতে না পারে এই জন্য আমরা কিছু স্ট্যাটিন জাতীয় ওষুধ দিই। এই সমস্ত ওষুধ দেওয়ার পরও তারপর লাইফস্টাইল চেঞ্জের জন্য আমরা বারবার বলে থাকি রোগীদেরকে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, ওজন কমাইতে হবে। ইম্পর্টেন্ট হচ্ছে ওজনটা। যেমন দেখা যাচ্ছে যে আপনার ওজনের ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ঠিক করি, যে তার হাইট এবং ওয়েট দেখে বডি মাস ইন্ডেক্স আমরা বের করি। বডি মাস ইন্ডেক্স হলো আপনার 18.5, মানে 18.5 থেকে 25 পর্যন্ত, বা 24 এর ভিতরে রাখতে হবে। এটা হচ্ছে কিলোগ্রাম পার মিটার স্কোয়ার বডি সার্ফেস এরিয়া, এর ভিতরে রাখতে হবে। যেমন 25-এর বেশি হলে আমরা বলি যে ওবেসিটি, 30-এর বেশি হলে ওভারওয়েট আমরা বলি। তাহলে আবার 80 নিচে গেলে আন্ডারওয়েটও হার্টের জন্য ক্ষতিকর। তাহলে ওয়েটটাকে আপনার ফিক্স করতে হবে, ওয়েট ঠিক রাখতে হবে। প্রয়োজন কায়িক পরিশ্রম করা, প্রতিদিন 30 মিনিট করে হাঁটার জন্য আমরা বলে থাকি। তারপর খাদ্য অভ্যাসে তো অবশ্যই আমূল পরিবর্তন আনতে হবে। যে সমস্ত খাবারে স্যাচুরেটেড ফ্যাট থাকে, ট্রান্সফার, এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ফাইবার কন্টেনিং খাবারের জন্য আমরা বলি। তারপর হচ্ছে হোয়াইট সুগার, মানে যেটা হলো চিনি জাতীয়, যেগুলো মিষ্টি জাতীয় খাবার, এগুলো আমরা অ্যাভয়েড করার জন্য বারবার তাগিদ দিয়ে থাকি। ওষুধ তো খাবেনই, তার পাশাপাশি হচ্ছে ওষুধে অনেক সময় ব্যথা কমে না কমলে আমরা সেই ক্ষেত্রে বলি যে যেমন তার এনজিওগ্রাম করে ব্লক সঠিকভাবে নির্ণয় করা। স্যার, এনজিওগ্রামের কথা বলবো, একজন দর্শক অপেক্ষা করছেন, ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি স্যারের সাথে একটু কথা বলতে স্যার চাচ্ছিলাম। আপনাকে শুনতে পাচ্ছে, আপনার প্রশ্নটি বলুন। জি, আমার সমস্যা হলো আমি 9 মাস আগে, আমি 9 মাস আগে রিং পরাইছিলাম। হঠাৎ করে গত রবিবারে মানে প্রচন্ড ঘাম, অস্থির আর বমি হচ্ছিল। আমি তাৎক্ষণিক আবার হৃদরোগে ভর্তি হয়েছিলাম। ডাক্তার আমাকে বললো যে সব ব্লাড পরীক্ষা করে বললো যে না, আপনার হার্টে কোনো সমস্যা নাই। কিন্তু আমি বুকটা একটু নিচে করলে আমার এখানে একটু ব্যথা অনুভব করে আর একটু জ্বালা পোড়া করে। এর সমস্যাটা কি? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন আপনার। যে সমস্যা, যে হার্টের যে পেইনটা হয়, ব্যথা, হার্টের ব্যথার ধরনটা হলো কাজ করলে ব্যথা বাড়বে,
যেমন কায়িক পরিশ্রমের সাথে কিন্তু ব্যথা বাড়বে, সেটা সিঁড়ি বাওয়া হোক বা রাস্তায় হাঁটা হোক, তার কোনো একটা কাজ করা হোক, কাজের সাথে ব্যথা বাড়বে। আবার রেস্ট নিলে কিন্তু ব্যথা চলে যাবে, ব্যথা চলে যায়। অথবা নাইট্রোগ্লিসারিন স্প্রে, যেমন ওনার তো স্ট্যান্ডিং করা আছে, উনি সম্বন্ধে স্প্রে সম্পর্কে জানেন যে জিবির নিচে ট্যাবলেট দেওয়া বা স্প্রে দেওয়া, স্প্রে দিলে দেখা যাবে যে ব্যথা কিন্তু চলে যাবে। তাহলে হার্টের ব্লকের ব্যথার ধরন কিন্তু এক সম্পূর্ণ ভিন্ন। এবং বুকের মাঝখান বরাবর ব্যথা হয়, সেই ব্যথা চোয়ালে যেতে পারে, অনেক সময় বাম হাতে যায়, ডান হাতে যেতে পারে। তো ব্যথার কিন্তু একটা সুনির্দিষ্ট ধরন আছে। ওনার যে ব্যথার তো ওই ধরনের সোয়েটিং হওয়া, ঘামে যাওয়া, তারপর হচ্ছে সামনের দিকে ঝুঁকলে ব্যথা হওয়া। সামনের দিকে ঝুঁকলে যে ব্যথা, সেই ব্যথা হলো মাসকুলোস্কেলেটাল পেইন, মানে হচ্ছে বুকের যে হাড্ডি এবং মাসেল আছে, হাড় মাসেল, এই হাড় এবং মাসেলের ব্যথা সাধারণত সামনের দিকে ঝুঁকলে এরকম ব্যথা হবে। আর হার্টের ব্যথা কখনো নড়াচড়ার সাথে হবে না, বা সামনে একটু ঝুঁকলে হবে না। হার্টের ব্যথা হাঁটলে হার্টের ব্যথা বাড়বে, হাঁটতে হবে, সিঁড়ি বাইতে হবে, মানে কায়িক পরিশ্রমের সাথে ব্যথা বাড়বে, আবার রেস্ট নিবে, রেস্টের সাথে ব্যথা চলে যাবে। সুতরাং আমাদের হার্টের ব্যথার ধরনের সাথে ওনার ব্যথার ধরনের তেমন মিল নাই। এই ক্ষেত্রে হতে পারে অনেক সময় এক্সারশন থেকে হতে পারে, অনেক সময় হাড্ডির ব্যথার জন্য হতে পারে এই ধরনের। সেই ক্ষেত্রে প্যারাসিটামল ট্যাবলেট খেতে পারেন। অথবা অনেক সময় অ্যাসিডিটির জন্য বুকের পিছনে এরকম জ্বালা পোড়া হয়, রিফ্লাক্স ইসোফেজাইটিস যেটা আমরা বলি, চা কফি খেলে বেশি হয়, ওজন বেশি থাকলে হয়, ধূমপান করলে বেশি হয়, এই ধরনের সমস্যা। তো এই সমস্যাগুলো চা কফি ধূমপান এগুলো অ্যাভয়েড করলে, তারপর হচ্ছে অতিরিক্ত ভোজন থেকেও কিন্তু এরকম সমস্যা হতে পারে, সেই জিনিসগুলো অ্যাভয়েড করলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। স্যার খুব সুন্দর বলেছেন। এবার জানতে চাইবো স্যার, অনেক সময় দেখা যায় যে অ্যাসিডিটি হয়েছে সেই ব্যথা, আবার হার্টের ব্যথা, রোগীরা অনেক সময় দেরি করে ফেলেন, এই বিষয়ে কি কিছু বলার রয়েছে স্যার? অবশ্যই বলার আছে, কারণ খুব সুন্দর প্রশ্ন। কারণ হলো অনেক সময় রুগীরা বুঝতে পারেন না যে এই কিসের ব্যথা। এবং অধিকাংশ সময় আমরা যেটা দেখি যে এখানে বলা হচ্ছে যে মিনিট পর মাসেল, মিনিট পর মাসেল মানে হচ্ছে যে প্রতি মিনিটেই কিন্তু মাসেলগুলো ড্যামেজ হচ্ছে। যদি হার্টের ব্যথা হয়, তাহলে হার্টের ব্যথা হলে আপনাকে খুব দ্রুত সময়ের ভিতরে যে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা মানে কি, আপনার ব্লক যদি থাকে ব্লক ছুটিয়ে নিতে হবে, প্রাইমারি পিসিএর কথা বলা হচ্ছে, অথবা স্ট্রেপ্টোকাইনেস বা থ্রম্বোলাইটিক ড্রাগ দিয়ে আপনাকে যে রক্তনালীতে ব্লক হয়েছে সে ব্লক ছুটিয়ে নিতে হবে। এখন আমি যদি গ্যাস্ট্রিকের ব্যথা বলে যে আমার একটু অ্যান্টাসিড সিরাপ এনে দেন, অ্যান্টাসিড সিরাপ খাই, গ্যাস্ট্রিকের ওষুধ খাই, এইভাবে যদি সময় কিল করতে থাকে, তাহলে ওখানে কিন্তু হার্টের মাংসপেশি সব নষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদের বুঝতে হবে যে এটা হার্টের ব্যথা না, গ্যাসের ব্যথা। এখন গ্যাসের ব্যথাটা সাধারণত দেখা যায় যে রেস্ট অবস্থা, আপনার খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়ার পরে জ্বালা পোড়া হলো, অথবা শুয়ে আছেন তখন বুকের ভিতরে জ্বালা পোড়া, পেটে ব্যথা, এরকম হয়। এখন গ্যাস মানে হচ্ছে রিফ্লাক্সকে আমরা বেশিরভাগ বুঝি। রিফ্লাক্সের ব্যথাটা হার্ট বার্নের মতো হয়, মনে যেন হার্ট সব সহজ জ্বালাপোড়া করতেছে পুরো বুকে। এই রিফ্লাক্স হলো লোয়ার ইসোফেজিয়াল যে স্প্রিংটা থাকে, মানে আমাদের খাদ্যনালীর যেটাতে পাকস্থলী, যেটাকে আমরা বলি পাকস্থলী, এবং যে ইসোফেগাস এর মাঝখানে একটা রিং থাকে, এটাকে বলে আমরা লোয়ার ইসোফেজিয়াল স্প্রিংটার। এবং ওই স্প্রিংটারটা দুর্বল হয়ে যায়। দুর্বল হয় কখন? যারা বেশি বেশি চা খান, যারা বেশি কফি খান, যারা হচ্ছে ওজন বেশি এবং বেশি বেশি খাবার খাচ্ছেন, স্পাইসি খাবার যারা বেশি খান, তাদের ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের লোয়ার ইসোফেজিয়াল স্প্রিংটারটা দুর্বল থাকে। দুর্বল থাকলে হচ্ছে কি, এই খাদ্যদ্রব্যগুলি উইথ অ্যাসিড মিক্স খাবারগুলি উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠলে তখন জ্বালা পোড়া, প্রচণ্ড জ্বালা পোড়া, মনে হয় যেন হার্ট অ্যাটাক বা হার্টের ব্যথা এরকম। সাধারণত এই ব্যথাটা রেস্ট অবস্থা থাকে, শোয়া অবস্থা থাকে, খাবার পরে হয় এই ধরনের কিন্তু সিচুয়েশন। কিন্তু হার্টের ব্যথা কিন্তু এই ধরনের না, হার্টের ব্যথা সম্পূর্ণ ডিফারেন্ট। যেমন আপনি বাসায় আছেন কোনো সমস্যা, কিন্তু যখন চেয়ার নিয়ে টানাটানি করতেছেন, টেবিল নিয়ে টানতেছেন, অথবা আপনার রাস্তায় বের হলেন, হাঁটবেন 1 মাইল বা 2 মাইল হাঁটে কোথাও যাবেন, অথবা সিঁড়ি বেয়ে আপনার 3 তলা বা 4 তলা উঠবেন, এই ধরনের পরিস্থিতিতে কিন্তু আপনার ব্যথা হবে। বুকে একটা চাপ ফিল করবেন। বা আগে আপনি অনেক দূর হাঁটতে পারতেন, 5 মাইল 6 মাইল হাঁটতে, এখন দেখা যায় 2 মাইল হাঁটলেই মনে হয় যেন দুর্বল লাগতেছে, অস্থির লাগতেছে, বুকের ভিতরে চাপ ফিল হচ্ছে। আবার রেস্ট নিলে আপনার কমে যাবে। নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট অথবা স্প্রে দিলে দেখা যাচ্ছে ব্যথাটা চলে যায়। ব্যথার খুব সুনির্দিষ্ট একটা ধরন আছে, যেমন ব্যথাটা সাধারণত বুকের মাঝখান বরাবর হবে, ব্যথা হচ্ছে বাম হাতে যাবে, সাধারণত বাম হাতে যায়, অনেক সময় ডান হাতে যেতে পারে, চোয়ালে যেতে পারে, গলাতে চাপ দিয়ে ধরার মতো, মানে থ্রটলিংয়ের মতো চাপ দিয়ে ধরা, পিছনে যেতে পারে, পিঠে ব্যথা হতে পারে, বুকের উপরের অংশ ব্যথা ট্রান্সমিশন হতে পারে। এবং এই ব্যথার সাথে কখনো ঘামাইতে পারে, তারপর বমির ভাব হইতে পারে, বুক দরপর করা। তাহলে এই ধরনের সমস্যা, এর সাথে একটা ব্যাকগ্রাউন্ড থাকে খুব সুন্দর। যেমন আপনি দেখবেন আকাশে যখন কালো হয় না, একটা মেঘাচ্ছন্ন একটা পরিবেশের পরেই তো মেঘ আসে বা ঝড় আসে, তো আমরা আকাশ দেখে কিন্তু বুঝতে পারি যে এখন ঝড় আসবে। এখানেও কিন্তু একই, যে একটা ব্যাকগ্রাউন্ড ফিল থাকে। ব্যাকগ্রাউন্ড ফিলটা কীরকম? একটা পুরুষ মানুষের সাধারণত এগুলো বেশি হয়, বয়সটা একটু বেশি হয়, 40 বা তার উপরে,
ধূমপান করেন, অ্যালকোহল খাচ্ছেন, রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, নিয়ন্ত্রিত লাইফস্টাইল নাই, ঠিকমতো ঘুমাচ্ছেন না, এই ধরনের একটা সিচুয়েশনে যারা থাকে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড, তাদের যখন বুকে এই ধরনের সমস্যা হবে তখন বুঝতে হবে যে হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই ক্ষেত্রে সময় নষ্ট না করে দ্রুত সময়ে একটা ইসিজি করা উচিত। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র গিয়ে একটা ইসিজি করা, সিরাম ট্রোপোনিন করা, ট্রোপোনিন করলে এবং ইসিজি করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা হার্টের সমস্যা কিনা। এবং যদি হার্টের অ্যাটাক হয় বা হার্টের সমস্যা, দ্রুততম সময়ের ভিতরে চিকিৎসা নেওয়া উচিত। স্যার দ্রুততম সময়ের মধ্যে আসলে আপনারা কি চিকিৎসাটা দিয়ে থাকেন? দ্রুত সময় বলতে কি বোঝায় এবং চিকিৎসা কি? দেখেন, হার্ট অ্যাটাক করলে কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট যে মৃত্যুগুলো হয় তার 50% মৃত্যু 1 ঘন্টার ভিতরে হয়ে যায়। তাহলে যারা বাঁচে, দেখেন 1 ঘন্টার বেশি সময় হলে বাঁচবে। এখন যারা জীবিত থাকেন তাদের ক্ষেত্রে বলা হয় যে 120 মিনিটের ভিতরেই এটা একটা খোলা উচিত, মানে 2 ঘন্টার ভিতরে এটা খুলে দিতে হবে না, তোমার মাংসপেশিগুলো নষ্ট হয়ে যাবে। এখন কি চিকিৎসা করি আমরা? যেমন আমরা যদি সিসিউতে নিয়ে যেতে পারেন, করোনারি কেয়ার ইউনিট যেখানে আছে যে সমস্ত হসপিটালে নিয়ে গেলে, আমরা যদি ওই হসপিটালে যে প্রাইমারি পিসিআই ফেসিলিটি থাকে, প্রাইমারি পিসিআই মানে হচ্ছে সাথে সাথে যাওয়ার পর কী করে একটা অ্যাঞ্জিওগ্রাম করবে, যে রক্তনালিত ব্লক আছে ব্লকটা সাথে সাথে ছুটিয়ে দেবে, শেষ, একেবারে রক্ত চলাচল 100% ওকে, বুকে ব্যথা চলে যাবে, কোনো মাসল নষ্ট হবে না। এটা হলো একটা চিকিৎসা প্রাইমারি পিসিআই। যদি প্রাইমারি পিসিআই করার ফেসিলিটি না থাকে, সেই ক্ষেত্রে আমরা সিসিউতে কী করি, সিসিউতে যাওয়ার পর রক্ত জমাট বাঁধা রক্তকে গলানোর জন্য কিছু ওষুধ প্রয়োগ করা হয়, যেটাকে আমরা বলি থ্রম্বোলাইটিক ড্রাগ। এই থ্রম্বোলাইটিক ড্রাগ প্রয়োগের মাধ্যমে এমন কিছু ড্রাগ আছে যেটা প্রাইমারি পিসিআর সমান কাজ করে। যেমন টেনেকটিপ্লেজ নামক একটা ওষুধ আছে, একেবারে 90%-এর মতো ব্লাড ভেসেল খুলে দিতে পারে, সেই তো ওষুধ প্রয়োগ করতে হবে। তাহলে আর কি করি আমরা? যেমন রোগীর ব্যথা কমানোর জন্য কিছু ওষুধ দিই, প্যাথেরিন বা মরফিন জাতীয় ওষুধ প্রয়োগ করা হয়, জিভের নিচে স্প্রে দেওয়া হয়, তারপরে সে ক্রাশ করে আপনার হলো অ্যাসপিরিন, ক্লফিডোগ্রাল জাতীয় ওষুধ খাওয়াই দেওয়া হয়। তো এই ধরনের চিকিৎসা তো প্রাইমারি করাই হয়, কিন্তু ডেফিনিটিভ চিকিৎসা হলো রক্তনালীটাকে খুলে দেওয়াটা হলো ডেফিনিটিভ চিকিৎসা। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন সচেতন হবেন। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের। ধন্যবাদ স্যার। শুধু দর্শক, আমরা যেটা জানলাম যে হার্টের ব্লক হতে পারে, নানান জটিলতা হতে পারে, মৃত্যুও হতে পারে, কিন্তু তার আধুনিক চিকিৎসা বাংলাদেশেই রয়েছে। সুস্থ সুন্দর জীবন হবে সকলে, সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আজ আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।